জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে অনলাইন ক্লাস। প্রাথমিকভাবে চালু হচ্ছে ঢাকা মহানগরীর কিছু স্কুলে। শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসা থেকে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব। পাম্প থেকে তেল নিতে কাটছে না ভোগান্তি, শৃঙ্খলা ফেরাতে অ্যাপের মাধ্যমে বিক্রি। রিজার্ভে 40 কিলো চালায় আলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম। হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো, এটা কিন্তু শেষ। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাইতে। যেভাবে আসতেছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা, 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায়ে পরিবারের অসন্তোষ। দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন, সংসদে বিল পাস। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল, আপত্তি জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরো 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া, বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলের তাণ্ডব, 2.5 শতাধিক নিহত। হিজবুল্লাহর উপর আঘাত থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধ ঘোষণা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। আগামী শনিবার থেকেই এটি কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসা থেকে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব। তবে শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়। পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই, তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাতে চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে। 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না, সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে, সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সামদানি প্রত্যয়। বিস্তারিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার কাছে। সামদানি, আমরা দেখলাম যে রিপোর্টে মন্ত্রী এর মধ্যে বলেই ফেলেছেন যে শনিবার থেকে এটি কার্যকর হবে। তাহলে নতুন সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হবার পর থেকেই দেশ জুড়ে বেশ কিছু নীতিগত পরিবর্তন এসেছে। সে নীতিগত পরিবর্তনের হাওয়া শিক্ষা খাতেও লেগেছে। গতকাল
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী একটি সেমিনার করেছিলেন। সেখানে শিক্ষা খাতের বিভিন্ন অংশীজন ছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষার্থীরাও ছিলেন। সেখানে তিনি পরামর্শ চেয়েছিলেন যে শিক্ষা খাতে শ্রেণী কার্যক্রম পুনর্বিন্যাসের জন্য কি করা যেতে পারে। সেখানে অনলাইন শিক্ষাসহ বিভিন্ন রকমের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনরা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পৃথক আরেকটি সেমিনারে তিনি শিক্ষা খাতে নীতিগত কিছু পরিবর্তন এনেছেন। সেখানে তিনি 3 দিন অনলাইন এবং 3 দিনে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেখানে আমরা জানাতে চাই যে শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে অফলাইনে এবং বাকি যে 3 দিন সপ্তাহে সেই 3 দিন অনলাইনে ক্লাস হবে। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা মহানগরীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাইলট প্রকল্প আকারে এবং শিক্ষামন্ত্রীর ভাষ্য মতে ব্লেন্ডিং আকারে এটি একটি পাইলট প্রকল্প আকারে শুরু হবে এবং পরবর্তীতে এটিকে ধাপে ধাপে আরও বিকাশ করা হবে এই প্রকল্পটির। এবং এখনই সারা দেশে এটি শুরু হচ্ছে না? না, এই মুহূর্তে এটি সারা দেশে শুরু হচ্ছে না। শনিবার থেকে ঢাকা মহানগরীর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রকল্পটি শুরু হবে। সক্ষমতা রয়েছে, জি, যেসব প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। কারণ এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তিনি বলেছেন যে ক্লাস অনলাইনে হলেও শিক্ষকদের ক্লাস নিতে হবে শ্রেণীকক্ষে, অর্থাৎ শিক্ষকদের কিন্তু বাসায় থাকার সেই সুযোগটি নেই। একই সঙ্গে এই যে সিদ্ধান্তটি সেই যে অনলাইনে 3 দিন ক্লাস হওয়ার বিষয়ে সেটি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ সামদানি, সেক্ষেত্রে যদি একটু স্পেসিফিক্যালি বলেন শিক্ষকরা কি বলছে আর অভিভাবকরা কি বলছে? শিক্ষার্থীরা প্রথমত, আমরা গতকালকের যে সেমিনারটি ছিল সেখানে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তারা মূলত যখন শ্রেণীকক্ষে আসেন সেটি অনেকের ক্ষেত্রেই একটি আনন্দদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। সেখানে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়া সহ শিক্ষার যে পরিবেশ সেটি তারা শ্রেণীকক্ষে বেশি পছন্দ করেন অনলাইনে বা বাসায় থাকার চেয়ে। একই সঙ্গে শিক্ষকরা জানাচ্ছিলেন যে তাদের অনেকের কাছেই সেই টেকনোলজি বা সেই যে আধুনিকায়নের যে বিষয়টি বা গ্যাজেট থাকার বিষয়টি সেটি তাদের কাছে নেই এবং অনেক ক্ষেত্রেই ইন্টারনেট দুর্বলতার মতো বিষয়গুলোকেও তারা দুষছিলেন। তবে আবার অনেকে জ্বালানি সাশ্রয় করার যে সরকারের লক্ষ্য সেটিকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা যদি একটু জ্বালানির পরিস্থিতিটা একটু দেখি, সে বিষয়ে কি রিপোর্ট আছে এই মুহূর্তে আমার কাছে একটি প্রতিবেদন আছে, সেটি আমরা একটু দেখতে চাই। রাজধানী সহ সারা দেশে আজও জ্বালানি তেলের জন্য তীব্র ভোগান্তি যানবাহন চালকদের। শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাজধানীতে জ্বালানি তেলের জন্য ভোগান্তির এই চিত্র এখন নিত্যদিনের। আগারগাঁও, শাহবাগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃহস্পতিবারও তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহন চালকরা। ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। নাস্তা খেতে পারি নেই, এই পানি খেলাম আর কি। রিজার্ভে 40 কিলো চালায় এলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম ঘুম নষ্ট করে। সারা রাত আসাদ গেটে ছিলাম, লাস্টে তেল দেয় নাই, পরে সকালবেলায় এই জায়গায় লাগাইছি, 3.5 ঘন্টা এই পর্যন্ত আসছে। 4 ঘন্টার উপরে কাটাই ফেলছি, তার মানে আমার হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো এটা কিন্তু শেষ। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, তবে গ্রাহকদের চাপ অনেক বেশি। অসাধু চক্র তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়ে রাখছে বা পাচার করে দিচ্ছে। এটা যতটা না হয়েছে তার যে আমি যদি বলি স্বাভাবিকভাবে মানুষ প্যানিকড হয়ে গেছে। আমরা মেসেজ পাচ্ছি না যে আমাদের সংকট হবে, যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। এখন তো তেল পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে একটু বেশি দেয়, এই জন্য এখানে আসছি। মোহাম্মদ খলিল, আমি রাত 11টার সময় সেই পাম্পের তেলের অভাবে বসে আছি, যাবো হলো কুমিল্লা। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলায়ও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে আরো এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে প্রতি মাসে জ্বালানি তেলে 2000 থেকে 2500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2500 থেকে 3000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানেই ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত।
এ পর্যন্ত সারা দেশে ৭,৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীতে কিউআর কোডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল বিতরণ ফুয়েল পাস চালু করল জ্বালানি বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। সামদানি, সেক্ষেত্রে সরকার এই পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ কি নিল আর কি পদক্ষেপ? জ্বালানির সংকট সরকারের পক্ষ থেকে, পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে, সবার পক্ষ থেকেই বলা হচ্ছে যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে 25,000 টনের একটি অকটেনবাহী জাহাজ এবং 26,000 টনের একটি ফার্নেস অয়েলবাহী জাহাজ, এ নিয়ে মোট 44টি জাহাজ কিন্তু ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এবং এক্ষেত্রে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ থাকলেও যেটি সমস্যা সেটি হচ্ছে প্যানিক বাইংয়ের একটি সমস্যা রয়ে গেছে। সাধারণ জনগণ যারা রয়েছেন তারা মনে করছেন যে হয়তোবা জ্বালানির দামটি বেড়ে যাবে বা জ্বালানি ফুরিয়ে যাবে, এমনটি তারা আশঙ্কা করে। একটু যদি বলেন যে এই যে ফুয়েল পাস যে ওয়েবসাইট বা আমরা যে ব্যবস্থাপনাটি দেখছি সেটি আসলে নিয়ে যদি একটু বলেন। সাধারণত আমরা দেখে থাকি যে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা রয়েছে, সেটিকে ডিজিটালাইজেশন করার জন্য fuelpass.gov.bd নামে ওয়েবসাইটে ফুয়েল পাসের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার এবং একটি ছবি দিয়েই মোটরসাইকেল চালকরা ঢাকার 2টি পাম্পে, একটি হচ্ছে তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন আর একটি হচ্ছে আগারগাঁওয়ের সোনার বাংলা ফিলিং স্টেশনে, এই 2টি ফিলিং স্টেশনে তারা এই ফুয়েল কার্ডের জন্য অ্যাক্সেস করতে পারবে। সেটি তারা রেজিস্ট্রেশন করে। এখন কি শুরু হয়ে গেছে এটি? জি, এটি শনিবার থেকে শুরু হবে, আজকে থেকে এটি শুরু হয়েছে এবং 2টি পাম্পে শুরু হয়েছে এবং পুরো দমে শনিবার থেকে এটি একেবারেই চালু হয়ে যাবে। তবে এক্ষেত্রে যেটি হচ্ছে, এটি যেহেতু আপাতত মোটরসাইকেল চালকদের জন্য শুরু হয়েছে, সেক্ষেত্রে যারা গাড়ির চালক রয়েছেন, যে সমস্ত তেলবাহী গাড়িগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও ধাপে ধাপে এই ফুয়েল কার্ডের প্রক্রিয়াটি আরও কার্যকর করা হবে। রেজিস্ট্রেশন করলে মানুষ কি সুবিধা পাবে? এটি রেজিস্ট্রেশন করলে যে সুবিধাটি পাবে সেটি হচ্ছে, একজন মোটরসাইকেল চালক তিনি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তিনি কতটুকু ফুয়েল বরাদ্দ পাবেন বা তার ফুয়েল বরাদ্দটি আছে কিনা এটি নিশ্চিত করা সম্ভব। তার মানে এক্সট্রা কেউ নিয়ে আবার প্যানিক সৃষ্টি করেন না, সেটি বন্ধ হবে। জি জি, একাধিকবার ক্রয় করার যে প্রবণতাটি সেটি শেষ হবে। সামদানি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি রাব্বি, আপনাকেও ধন্যবাদ। জ্বালানি পরিস্থিতি এবং জ্বালানি পরিস্থিতির কারণে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। যাচ্ছি অন্য খবরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি গুলি করা 2 পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড আরও 3 পুলিশ সদস্যের। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 5 জনকে 10 বছর করে এবং বাকি 20 আসামির বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, আবু সাইদ 2 হাত প্রসারিত করে মানুষ নয় অমানুষদের সামনে দাঁড়িয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশের বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। খুব কাছ থেকে আবু সাইদকে পুলিশ গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গুলি করা সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও 3 পুলিশ সদস্য আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিভূতিভূষণ রায় ওরফে মাধবের। 10 বছরের কারাদণ্ড হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া সহ 5 জনের। এর বাইরে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 20 জনকে 5 বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে
প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। শহীদ আবু সাইদের মামলার রায়ের মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির মধ্যে ২ জনকে ফাঁসি, ৩ জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আজকে যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাদ দিয়ে জাতীয় সংসদে পাশ হলো সংশোধনী বিল। এর আগে সুপ্রিম কোর্ট ও সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিলও পাশ হয়। এদিকে কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। আবারও সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার সংশোধন বিল পাশ হওয়ার পর যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইন পাশ হচ্ছে অভিযোগ এনে সন্ধ্যা ৬টার দিকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। ওনারা অনেকেই আছেন কিন্তু এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। এ সময় আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কিনা প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। এর আগে জেলা পরিষদ এবং স্থানীয় সরকার সংশোধন বিলেও আপত্তি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এখন যেটা করা হচ্ছে, গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। এই সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এই আইন না হলে দায়িত্বে ফিরবে ফ্যাসিবাদের দোসররা। সংসদকে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এবং এই আইনের মধ্যে আরেকটি বিষয় আছে, মাননীয় স্পিকার, দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। এই কারণে এই আইনটি পাশ করা অত্যন্ত জরুরি। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল উত্থাপিত হলে মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামাত ইসলামীর নাম দেওয়ার আহ্বান জানান জামাতে আমির। বলেন, এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে স্বাধীনতার পর তখনকার শাসকরাও তা আনেনি। আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়েছিল যে আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করে। এদিন সকালে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ হয়। অধিবেশন চলে রাত 8টা পর্যন্ত। পরে শুক্রবার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। আমার মনে হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার
মিল্টন ডিক এমপি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘন্টা আক্রান্ত উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১,৮২৯ জন। ঘনবসতি হওয়ায় ঢাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। আর এই প্রাদুর্ভাব ঠেকাতে মহল্লা ভিত্তিক আইসোলেশনের ব্যবস্থার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। ১ বছরের আরহান এবং ২.৫ বছরের আদিহা একই বেড়ে ২ ভাই বোন হামে আক্রান্ত। একসঙ্গে আইসিইউতেও ছিল ৬ দিন। তবে স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। এখানে আইসিইউর মধ্যে ছিলাম ৬ দিন। কালকে নিচে নামাই দিছে, আজকে আমাদেরকে ছুটি দিচ্ছে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। জ্বর কমে নেই, ১০৫ জ্বর ছিল। ৩ দিনের দিন এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি আছে ৬ দিন ধরে, আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘন বসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি। যেই শহরে লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি ৫০ লাখ, সেখানে ৩ কোটি বসবাস করে, ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা কমিউনিটিতে এখন অসুস্থ হয়ে আছে, গুরুতর অবস্থায় যায়নি, তাদেরকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেক পাড়া মহল্লা ভিত্তিক তাদের চিকিৎসা এবং আইসোলেশন করে রাখতে পারি, তাহলে রোগটা আর ছড়াবে না। দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় ১৫০ শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১১,০০০। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। বিকেলে ভোট গ্রহণ শেষ হবার পর শুরু হয় গণনা। আসতে থাকে বিভিন্ন কেন্দ্রভিত্তিক ফল। এর মাঝে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। আর শেরপুর ৩ আসনেও বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী হন। এর আগে দিনভর চলে ভোট গ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এর মাঝেও পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রার্থীদের। ভোট শেষ হওয়ার ১ ঘন্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী মাসুদুর রহমান। জনগণের রায় নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। গণভোটের রায়ের পক্ষে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে জনমত গড়তে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঐক্যের নেতারা। এ সময় নেতারা বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। ৭০% মানুষের জনরায়কে উপেক্ষা করে যারা নতুন করে বেইমানি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। তখন পর্যন্ত গণরায় বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। তারা আজকে ৫১% ম্যান্ডেট নিয়ে আমাদের ৭০% ম্যান্ডেটকে তারা খারিজ করে দিতে চাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কার্যকর করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতা করেছে সরকার। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। বিএনপির তৈরি করা সংকট,
বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। এদিন রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর শ্রম বাজার খুলতে রাজি হয়েছে মালয়েশিয়া। সেই সঙ্গে বাংলাদেশের শ্রমিক পাঠাতে কমছে খরচ। পুত্রজায় মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের বৈঠকে হয় এই সিদ্ধান্ত। এ সময় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একমত হয় দুই পক্ষই। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ প্রতিনিধিরা। আজকে অর্থাৎ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বৃহস্পতিবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জনশক্তি রপ্তানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সিন্ডিকেটমুক্ত দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছে। শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মালয়েশিয়া সরকারের স্থগিতাদেশের ফলে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা 2025 সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করেছে। আগামীতে মালয়েশিয়ায় আরও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার শ্রমবাজারের সবশেষ খবর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে তৈরি হয়েছে কৌশলগত নতুন সমীকরণ। বেশ কিছু বিষয়ে দিল্লির ইতিবাচক অবস্থানের পাশাপাশি ঢাকার প্রাধান্য ন্যায্য হিস্যা বুঝে নিতে, অমীমাংসিত ইস্যুগুলোর অগ্রগতি নিশ্চিতে তাই দ্রুততার সঙ্গে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা দেখাতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। দেখব শাতিলা শারমিনের রিপোর্ট। 1.5 বছরের শীতল সম্পর্কের পর বরফ গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে। দিল্লির বৈঠকে মিলেছে সম্পর্ক স্বাভাবিক করার বেশ কিছু আশ্বাস। এখন প্রশ্ন, দুই প্রতিবেশী রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কতটা বাস্তব রূপ পাবে আর কতটা বদলাবে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণের মতো বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। এসব প্রতিশ্রুতিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে থাকা ভারতের জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন কৌশলগত প্রয়োজনীয়তা, যা ঢাকার জন্য দর কষাকষির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় একটা অভূত পরিবর্তন এসছে। পাকিস্তানকে দেখা যাচ্ছে একটা গ্লোবাল মিডিয়েটরের ভূমিকায়। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বিশ্বের প্রতিটা দেশ বর্তমান সরকারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ভারত বাংলাদেশ সম্পর্ক করার জন্য অনেকটা মরিয়া হয়ে আসছে, বিকজ তার আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ এসে আছে এখন। সুতরাং এই বেস্ট টাইম ফর বাংলাদেশ টু বার্গেন উইথ ইন্ডিয়া। নতুন যে খুব বেশি কিছু এসছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তারা আক্রমণাত্মকভাবে বাংলাদেশের উপরে ছিল। সুতরাং এসবগুলো স্বাভাবিক, এটা চলে যাবে। যাতে জুলাই পূর্ববর্তী সিচুয়েশনগুলি আমাদের মধ্যে আর না ফিরে আসে। বিশ্লেষকদের মতে শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার উপর জোর দিতে হবে বাংলাদেশকে। আগে যে চুক্তিটা হয়েছিল এই কাঠামোর মধ্যেই আলোচনা হবে, এর বাইরে নয়। তারেক রহমান সাহেব ভারতে ভিজিট করার পরে গিয়ে তখন যদি কাঠামো পরিবর্তন হইতে পারে হয়তো। এই দুই দেশেরই এখন একটা মোক্ষম সুযোগ
যে যেসব বিষয় অমীমাংসিত আছে, যেসব বিষয়ে সমাধান করা সম্ভব প্র্যাকটিক্যালি পলিটিক্যালি, সেগুলি এই দুই সরকারই করে ফেলতে পারে। তিস্তা চুক্তি নাই, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খলিলুর জয়শঙ্করের বৈঠককে দুদেশের পারস্পরিক আস্থা পুনরস্থাপনের সূচনা হিসেবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে কার্যক্রম শুরু করছে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ৩৯ ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানের ঋণ বিতরণ শুরু হচ্ছে জুনে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এবিবি চেয়ারম্যান। স্টার্ট আপ ফাইন্যান্সে ঋণের সুদের হার রাখা হচ্ছে 4%। প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের উদ্যোগে বিনিয়োগ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৩৯টি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি। নতুন গভর্নরের সাথে প্রথম বৈঠকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু ও ফান্ড ব্যবহারে রোডম্যাপ চায় বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী এপ্রিলের শেষ নাগাদ শুরু হবে বিএসআইসির কার্যক্রম। ৩০ জুনের মধ্যে অন্তত ৩টি স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এবিবি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, স্টার্টআপ ফাইন্যান্সের কাজ দ্রুত দৃশ্যমান হবে। বিএসআইসি বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি আমাদের এটা রোডম্যাপ চেয়েছিলেন গভর্নর মহোদয়, তো গভর্নর স্যারের কাছে আমি রোডম্যাপ নিজেই জমা দিয়েছি। আমরা এপ্রিলের শেষে বা মের ফার্স্ট উইকে এই কোম্পানির অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছি এবং আমরা জুনের শেষ নাগাদ প্রথম কোনো 2 বা 3 বা 4 স্টার্টআপ কোম্পানিকে আমরা আসলে ইনভেস্ট করব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এই প্রতিষ্ঠান স্টার্টআপদের জন্য ইকুইটি ফান্ডিং, কৌশলগত সহায়তা ও আন্তর্জাতিক সহ বিনিয়োগের সুযোগ প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা পুনঃ অর্থায়ন স্কিম আছে 500 কোটি টাকার, যেগুলোর সুদের হারও অনেক কম, মাত্র 4%-এ তারা ঋণ নিতে পারে। বৈঠকে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ কম, ফলে অলস টাকার চাপ কমাতে এক ব্যাংকের বন্ড আরেক ব্যাংক কেনা ও ব্যাংকের ডিজিটালাইজেশনের গাইডলাইন চায় এবিবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তার যোগসাজশে এই অনিয়ম হয়। তবে সাউন্ড সিস্টেম দুর্নীতির তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও গণপূর্ত থেকে সাড়া না মেলার অভিযোগ করছে দুদক। গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিয়ে বারবার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজো। 2018 সালে আওয়ামী লীগের আমলে ইনস্টল করা সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং অন্তর্বর্তী সরকারের সময় এসব সংস্কারে দুর্নীতি হয়েছে কিনা সেটির অনুসন্ধানে নেমেছে দুদক। তথ্য বলছে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার সংস্কার কাজ পেয়েছিল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ আছে, মূল প্রতিষ্ঠানের বদলে কাজ করেছিল কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান, যার কর্ণধার জাহিদুর রহমান জোয়ারদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের স্বজন এবং সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কেশিয়ার হিসেবে পরিচিত। জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড, তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করা হয় তখন তারা কাজ করেছিলেন এবং সংস্কার কাজটাও তারাই করেছে। সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ক্যাশিয়ার এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়। দুদক বলছে, দফায় দফায় চিঠি দেওয়ার পরও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি। ইতিমধ্যে 3বার চিঠি দিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকেও। এই জাস্ট গত 7 এপ্রিল আবারও চিঠি দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে, এই অভিযোগের তথ্যগুলো সম্পূর্ণ পাইনি। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্ত বিভাগের আর কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদকের মুখপাত্র। কার গাফিলতি আছে, কার অনিয়ম আছে। এবং তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে ফতুল্লা একটি পোশাক কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় এক ব্যবসায়ী ও এক পথচারী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নওগাঁয় সন্তান জন্ম দেওয়ার সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে একটি ক্লিনিকের বিরুদ্ধে। অভিযোগ, অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। অপারেশন করে বের করা হলেও মৃত্যু হয় রাহিয়া মনির। এই ঘটনায় ক্লিনিকটি সিলগালা করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। সন্তান জন্ম দেওয়ার 2 দিন পরেই যন্ত্রণায় ছটফট করে মৃত্যু হলো গৃহবধূর। পরিবারের আনন্দ পরিণত হলো বিষাদে। গত 6 এপ্রিল নওগাঁ সদর উপজেলার সুলতানপুরের রাহিয়া মনির প্রসব বেদনা উঠলে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনরা জানান, এক দালাল সেখান থেকে মনিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেসরকারি মেট্রো ক্লিনিকে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ের জন্ম দেন মনি। পরদিন বাসায় নেওয়া হলে মনির পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। সংকটাপন্ন অবস্থায় আবারও নেওয়া হয় সেই ক্লিনিকে। অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ বের করেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। এতটা ব্যবহার, আপনাকে বের হয়ে যান, ইংলিশে তো কথা সবকিছু। কিছু একটা মেবি ছিল, ওটা আবার অপারেশন করে বের করছে, অস্ত্রোপচার করে বের করছে, করার পরে আপনার এই রক্তের ব্লিডিংটা আর বন্ধ হয় না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে মেট্রো ক্লিনিক কর্তৃপক্ষ। গজ টজ কিছু ছিল না, রোগী হচ্ছে অপারেশন 6 তারিখে হয়, 6 তারিখে হওয়ার পরে 7 তারিখে আস্তে আস্তে মনে করেন হচ্ছে শ্বাসকষ্ট হয়। সিভিল সার্জন জানান, অনুমোদন ছাড়াই চলছিল ক্লিনিকটি। তাৎক্ষণিকভাবে করা হয় সিলগালা। এনাদের যে কোনো অবহেলা প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাহিয়া মনির মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার দেশের বাইরের খবর। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে চলছে ইসরায়েলের তাণ্ডব। নির্বিচার বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এরও বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাব জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসে দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণে হতাহত হন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানায়, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রায় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এর মধ্যেই আবারও ইরানে হামলার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে আরও বড় ও ভয়াবহ হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, যা আগে কেউ কখনো দেখেনি। মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলেও জানান ট্রাম্প। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $96.70। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গাজা সিটি উপত্যকার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার বাহিনীতে। আল জাজিরার সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার একটি অংশ। গাজায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের এই কৌশলগত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই
ঢাকায় ক্লাব ক্রিকেটের অচল অবস্থা কাটানোর উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছেন বিসিবি বস। এ মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির, তবে থাকছে না সুপার লিগ। 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। পার্টিসিপেশন ফি বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। 12 ক্লাব নিয়েই লিগ মাঠে গড়াবে আশা সিসিডিএম-এর। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি, সেটা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করে তারপরে জানানো হবে। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে। আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এবং টি-20 সিরিজের সময়সূচি। সরকারের নির্দেশ মেনে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সবগুলো ম্যাচ দিনের আলোয় করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। বোর্ড মিটিংয়ের পর তামিম বিষয়টি জানালেও আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবির মিডিয়া বিভাগ। পরিবর্তিত সূচিতে ম্যাচের তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি, বদলে গেছে ম্যাচ শুরুর সময়। আগে ওয়ানডে ম্যাচ বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এবার শুরু হবে সকাল 11টায়। আবার শেষ হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধ্যা 6:30টায়। মূলত ফ্লাড লাইট যাতে খুব বেশি ব্যবহার করতে না হয়, তাই এই সিদ্ধান্ত। ম্যাচের ভেন্যু রয়েছে আগের মতোই, প্রথম 2 ওয়ানডে মিরপুরে আর শেষ ম্যাচ চট্টগ্রামে। টি-20 সিরিজও এসেছে পরিবর্তন। সন্ধ্যা 6টার পরিবর্তে এবার সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায় আর শেষ করার সময় বিকেল 5:10। প্রথম 2 ম্যাচ চট্টগ্রামে আর সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মহানগরীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800। উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক। এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। এবং জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন। সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায়ে পরিবারের অসন্তোষ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।